আজ তোমাদের নেশন এবং ন্যাশনালিটির 3 নম্বর ভিডিও, 2 মার্কের কোশ্চেনের জন্য 56 দাগের কোশ্চেন। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি জনপ্রিয় করেছেন এমন 2জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার তত্ত্বটি জনপ্রিয় করে তুলেছেন এমন 2জন রাষ্ট্রবিজ্ঞানী হলেন জন স্টুয়ার্ট মিল এবং লেনিন। 57 দাগের কোশ্চেন। এক জাতি এক রাষ্ট্র নীতি ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ কে বলেছেন? পরে কোশ্চেন আছে, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তত্ত্ব দায়ী? এক জাতি এক রাষ্ট্র নীতিটা ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ বলে মনে করেছেন লর্ড অ্যাক্টন। এই উদ্বাস্তু সমস্যার মূলে আছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার যে তত্ত্বটা, সেই তত্ত্বটাই দায়ী। উদ্বাস্তু বলতে যাদের কোনো রকম থাকার বাস্তু নেই বা কোনো রকম যে জাতির থাকার জন্য কোনো বাসস্থান নেই, তাকে বলা হবে তোমার উদ্বাস্তু। পরে কোশ্চেন আছে, জাতীয়তাবাদ কাকে বলে? এখানে যে সংজ্ঞাটা আছে সে সংজ্ঞাটা তোমরা করতে পারো, নাহলে বই দেখেও লেখা যায়, বইয়ের থেকেও যে কোনো বই থেকে পেলে সেখান থেকেও তোমরা এটা তৈরি করতে পারো। বংশ, ধর্ম, ভাষা, সংস্কৃতি, সাহিত্য প্রভৃতি যে কোনো একটি বা একাধিক কারণে একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধের প্রতিষ্ঠিত হলে সেই একাত্মবোধের জন্য সেই জনসমাজ প্রত্যেকের দুঃখ, সুখ, ন্যায়, অন্যায়, মান অপমানের সমান অংশীদার বলে মনে করে। এ মত অবস্থার মধ্যে জাতীয়তাবাদের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে একটি রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে ওঠে, তখন তাকে বলা হবে জাতীয়তাবাদ। যেমন তোমার হচ্ছে পরাধীন ভারতে জাতীয়তাবাদটি হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। 59 দাগের কোশ্চেন, হায়েস জাতীয়তাবাদের কি সংজ্ঞা দিয়েছেন? জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে হায়েস বলেছেন যে জাতীয়তাবাদ বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে জনসমাজ ও দেশপ্রেমের মধ্যে সমন্বয় সাধিত হয়েছে। জাতীয়তাবাদ বলতে জনসমাজ, তোমরা জানো, যেখানে রাজনৈতিক চেতনা নাই, রাজনৈতিক চেতনা না থাকলেও তার মধ্যে দেশপ্রেম যখন মিলিত হবে তখন তাকে জনসমাজের মধ্যে যখন দেশপ্রেম মিলিত হবে তখন তাকে বলা হবে জাতীয়তাবাদ। 60 দাগের কোশ্চেন, জাতীয়তাবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য যেটা আছে, জাতীয়তাবাদ 2টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা আছে, জাতীয়তাবাদের ভাবনায় অনুপ্রাণিত হয়ে মানুষ বিভিন্ন ধরনের যেসব রাজনৈতিক কার্যকলাপগুলো করে, এটা হচ্ছে জাতীয়তাবাদের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? জাতীয়তাবাদ এমন একটি মতাদর্শ যার মধ্যে কেবল জাতীয় পরিচয়কেই সমাজ জীবনের গুরুত্বপূর্ণ শর্ত বলে মনে করে। এটা একটা 2 নম্বর জাতীয়তাবাদের বৈশিষ্ট্য। পরে কোশ্চেন আছে, জাতীয়তাবাদের পক্ষে 2টি যুক্তি দাও। প্রথমে আছে, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু দেশে জাতীয়তাবাদী সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের আগমনের পথ প্রসারিত করেছে। মানে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তখন তাকে জাতীয়তাবাদ বলবে। যেমন হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ কোনগুলোকে বলে সেগুলো একটু পরে আলোচনায় আসে, সেগুলো বলবো। 2 দাগে আছে তোমার, কোন দেশের জাতীয়তাবাদ শাসক ও জনগণের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলে। জনগণের জাতীয়তাবাদে অনুপ্রাণিত হলে সরকার তাদের কাছ থেকে বিভিন্ন রকম সাহায্য পেতে পারে। তাই জাতীয়তাবাদের মূল কথা হচ্ছে তোমার নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। এইভাবে তোমার হচ্ছে জাতীয়তাবাদের শাসক এবং জনগণের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এটা একটা জাতীয়তাবাদের ভালো দিক। 62 দাগের কোশ্চেন, জাতীয়তাবাদের 2টি ত্রুটি বা সীমাবদ্ধতা বা বিপক্ষে যুক্তি দাও। জাতীয়তাবাদে যদি বিকৃত রূপটা ধারণ করে তাহলে জাতির গতিশীল ভাবনাকে গতিহীন করে দেবে। কারণ বিকৃত যে জাতীয়তাবাদটা, সেটা একটা সংকীর্ণতা এমন সৃষ্টি করে যে সবকিছুকে
যে নিজের যেগুলো সেগুলো কি সবকিছু সে শ্রেষ্ঠ বলে মনে করে। যেমন তোমার জ্ঞান বিজ্ঞান, গুণাবলী, প্রতিভা, সবকিছু যেগুলো আছে সেগুলো নিজের যেগুলো আছে সেগুলোকে শ্রেষ্ঠ বলে মনে করে। অন্যেরগুলোকে গ্রহণ করতে বা অন্য জাতির যে জ্ঞান বিজ্ঞান, গুণাবলী, প্রতিভা আছে সেগুলোকে কোনো মতে গ্রহণ করতে চায় না। 2 জায়গায় বলা আছে জাতীয়তাবাদের উগ্র রূপ যুদ্ধকে ডেকে আনে, কারণ এই ধরনের জাতীয়তাবাদ অপজাতিকে ঘৃণা করতে শেখায়। তো নিজেদের যে সভ্যতা এবং সংস্কৃতি অন্য জাতির উপর চাপিয়ে দেয়। এর ফলে কি হবে? এর ফলে যুদ্ধের যে পথটা সেই পথটা প্রসারিত হবে। এটা গেল তোমাদের জাতীয়তাবাদের 2টি সীমাবদ্ধতা বা 2টা ত্রুটি বা বিপক্ষে যুক্তি। পরে আছে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক কি। এখানে গোল্ডস্মিথ জাতীয়তাবাদকে এমন একটি অনুভূতি বলেছেন যার মধ্য দিয়ে ব্যক্তি শুধু নিজের রাষ্ট্রের সদস্য হিসেবে নিজেকে মনে করে না, একই সঙ্গে সে নিজেকে একটা বিশ্ব রাষ্ট্রের নাগরিক হিসাবে মনে করে। কোনো জাতি তার নিজের সম্পদ হিসাবে যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা যেগুলো আছে সেগুলো নিজের বলে না মনে করে, সেটা বিশ্বের সম্পদ, নাগরিকের সম্পদ বলে সে মনে করতে পারে। এই যে একটা ভাবনা এই বিশ্ববাসীর মধ্যে পোষিত হলেই তাদের মধ্যে একটা আন্তর্জাতিক সুমহান আদর্শ বিকশিত হবে, যার জন্য একটা মানুষ আন্তর্জাতিকতাবাদে পরিণত হতে পারে। পরের কোশ্চেন, বিকৃত বা উগ্র জাতীয়তাবাদটা কি। যে জাতীয়তাবাদের কোনো আদর্শ নেই, সংকীর্ণ স্বদেশীয়তায় পরিপূর্ণ, তাকে আমার বলা হবে বিকৃত জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের লক্ষ্য যেগুলো হচ্ছে সেটা বিভিন্ন জাতির মধ্যে ঘৃণা, বিদ্বেষ, হিংসার সৃষ্টি করা। যে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ সেটা হচ্ছে পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ ধারণ করতে পারে এবং যুদ্ধকে আহ্বান করতে পারে, যার জন্য বিশ্ব শান্তিকেও নষ্ট করতে পারে। এটা বলতে গিয়ে তোমাকে বলতে হয় যে ইতালির যে মুসোলিনি, তিনি তার যাতায়ান এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তিনি যুদ্ধকে আহ্বান করেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষের কাছে যুদ্ধ তেমন স্বাভাবিক। তিনি আন্তর্জাতিক শান্তিকে একটা কাপুরুষের স্বপ্ন বলেও পরিহাস করতেন। মানে এতটাই সে উগ্র জাতীয়তাবাদে পরিণত হয়েছিলেন আমাদের হচ্ছে ইতালির মুসোলিনি। পরে কোশ্চেন, বিকৃত জাতীয়তাবাদ কেন আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। বিকৃত জাতীয়তাবাদ কেন আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। বিকৃত জাতীয়বাদ থেকে উদ্ভূত যে জাতাভিমান অপর জাতিকে হেয় করে, এর দ্বারা বিভিন্ন জাতির প্রতি তার ঘৃণার, ক্ষোভ, হিংসা, যুদ্ধ প্রভৃতির সৃষ্টি করে। যা বিকৃত জাতীয়তাবাদ সেটা হচ্ছে তোমার জাতীয়তাবাদের বিশ্ব সংকটের সৃষ্টি করে। অর্থাৎ বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। আন্তর্জাতিকতাবাদ কি একটা মানুষকে, একটা রাষ্ট্রকে বিশ্ব নাগরিক হিসাবে তুলে ধরতে চেষ্টা করে, তার সুমহান আদর্শ। কিন্তু এই বিকৃত জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের মধ্যে যখন জাতাভিমান থাকে, নিজের জাতি যখন শ্রেষ্ঠ বলে মনে করে, নিজের রক্তটা যখন অন্য আর্যকুলের রক্ত বলে মনে করে, তখন নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং তার সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে গেলে তোমার এই জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদে পরিণত হবে। তখন সেইটা আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী হিসাবে গণ্য হবে। পরের কোশ্চেন 66 দাগে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজেদের জন্য পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্যগুলি রক্ষা করার জন্য একটা নিজস্ব রাষ্ট্রনৈতিক কাঠামো গঠন করে এবং নিজেদের যে রাজনৈতিক ভাগ্য যেটা সেটা নির্ধারণ করার জন্য দাবি জানায়, তখন তাকে বলা হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্লোগান হচ্ছে তোমার এক জাতি এক রাষ্ট্র। এই এক জাতি এক রাষ্ট্রের উপর ভিত্তি করে আত্মনিয়ন্ত্রণ অধিকারটি গড়ে উঠেছে। যখন কোনো জাতি মনে করে যে তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের যে ভাষা, ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি যেগুলো আছে সেগুলো হচ্ছে অগ্রগতির জন্য একটা পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দরকার, তখন তাকে বলা হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। যেমন হচ্ছে গোর্খা যারা, তারা হচ্ছে নিজেদের তাদের যে ভাষা, তাদের যে আচার আচরণ, তাদের যে ঐতিহ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কোনোভাবেই বিকশিত করতে পারছে না। তার জন্য তার গোর্খা
যারা তার গোর্খাল্যান্ড মুভমেন্ট চালিয়ে যাচ্ছে এবং তারা রাজনৈতিক একটা দল হিসাবে আজ নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে। পরে কোশ্চেন 67 দাগের, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে দুটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে প্রথম যুক্তি যেটা হচ্ছে, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের অভ্যন্তরে যে পারস্পরিক হিংসা বা সংঘাত এগুলো থাকবে না, ফলে যে ওই রাষ্ট্রের জনগণের জীবন সবচেয়ে ভালো ভাবে অতিবাহিত করতে পারবে বলে মনে করা হয়। দুইয়ে আছে, আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকৃত হলে বিশ্ব থেকে যুদ্ধের ভাবনাটাই লুপ্ত হয়ে যাবে। কারণ উড্রো উইলসন বলেছেন, প্রতিটি জাতির যদি আত্মনিয়ন্ত্রণ অধিকার পায় তাহলে যুদ্ধের অন্যতম কারণটাই অবসান ঘটবে। কারণ একটা জাতি যদি তার নিজস্ব সত্তা যেগুলো বিকশিত করার জন্য এবং নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বিকশিত করার জন্য যদি তার আলাদা রাষ্ট্র পেয়ে যায়, আলাদা রাষ্ট্র পেলে কি হবে, তার নিজেদের যে ভাগ্য নিজের নির্ধারণ করতে পারবে। নির্ধারণ করলে তখন এই যুদ্ধ জিনিসটা থাকবে না, কারণ নিজেদের জিনিস নিজেরাই পেয়ে গেছে, তার জন্য যুদ্ধের ভাবনাটি আর থাকবে না তাদের মধ্যে। যেটা বলছিলাম, পরের কোশ্চেন, তৃতীয় বিশ্ব বলতে কি বুঝো? এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা যেসব দেশগুলো সাম্প্রতিককালে স্বাধীনতা পেয়েছে সেই সব দেশগুলো হচ্ছে কে বলা হবে তোমার তৃতীয় বিশ্বের দেশ। এইসব দেশ সাধারণত তোমার হচ্ছে যে আমেরিকা শিবির এবং যে সোভিয়েত রাশিয়া শিবির আছে তার বাইরে থেকে এরা সংগ্রাম করতে চাইছে। 1952 সালে তৃতীয় বিশ্ব শব্দটি হচ্ছে ব্যবহার করা হয়েছিল। তবে এই আমেরিকা শিবির আর তোমার সোভিয়েত রাশিয়ার শিবির জিনিসটা কি? আমেরিকান যে শিবির, মার্কিন যুক্তরাষ্ট্রের শিবির, সেটা হচ্ছে তোমার পুঁজিবাদী জোট এবং হচ্ছে সমাজতান্ত্রিক জোট হচ্ছে সোভিয়েত রাশিয়া। অ্যাকচুয়ালি মার্কিন জোট এবং হচ্ছে পুঁজিবাদী জোট এবং তোমার সোভিয়েত রাশিয়ার যে সমাজতান্ত্রিক জোট, এই দুটি জোটের বাইরে থেকে তারা থাকতে চাইছিল, তাদেরকে বলা হবে তোমার তৃতীয় বিশ্বের দেশ। পরে কোয়েশ্চেন, মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বুর্জোয়া জাতীয়তাবাদ আর একটা হচ্ছে প্রলেতারিয়েত জাতীয়তাবাদ। বুর্জোয়া বলতে যারা পুঁজিপতি, যারা শিল্পপতি তাদেরকে বলা হবে, এবং প্রলেতারিয়েত বলতে যারা শ্রমিক কৃষক তাদেরকে বলা হবে প্রলেতারিয়েত। পরে কোয়েশ্চেন 70 দাগে, কেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? জাতীয়তাবাদী রাষ্ট্রগুলি জাতীয় গরিমাকে সামনে রেখে একের পর এক অন্যায় আচরণ এমনভাবে সংগঠিত করে, অন্যদিকে তেমনি আইনের বিরুদ্ধে কাজ দ্বারা আন্তর্জাতিক আইন এবং সাম্যনীতিকে অগ্রাহ্য করে। এইসব কারণে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলে মনে করেছেন। একই জিনিস যে হিটলার বা তোমার হচ্ছে মুসোলিনি, তার জাতীয় যে নিজের জাতির যে গরিমা, সেই গরিমাটাকে সামনে রেখে কি হচ্ছে একের পর এক অন্যায় আচরণ করে গেছে, তোমরা সেগুলো জানো। সেটা হচ্ছে এবং আইন বিরুদ্ধেও কাজ করে গেছে, যেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনকে এবং আন্তর্জাতিক ন্যায় নীতিকে সেটা হচ্ছে অগ্রাহ্য করছে। এই অগ্রাহ্য করার ফলে একটা তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই কারণে এইটাকে বলতে গিয়ে, এদের জাতির যে গরিমাটাকে এটাকে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছিলেন, জাতির মিশ্রণ হয় নাই ইউরোপে এমন কোনো দেশ নাই। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন 71 দাগে, জাতীয়তাবাদের নেতিবাচক দিকটি লেখো। জাতীয়তাবাদ কেন্দ্র করে জাতি রাষ্ট্রের প্রসার সাধনের দিকে জাতীয়তাবাদের একটি নেতিবাচক বা অনর্থক দিক। কারণ জাতীয়তাবাদ যদি জাতি রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় তাহলে সাম্রাজ্যবাদে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। দেশপ্রেম এবং জাতি রাষ্ট্র যদি উভয় একসঙ্গে মিশে যায় তাহলে একটা মানব সমাজের পক্ষে একটা সংকট সৃষ্টি করতে পারে। যেমন তোমরা যে হিটলারের কর্মকাণ্ড জানো, হিটলার নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করত এবং এই চিন্তাধারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। পরে 72 দায়ের কোয়েশ্চেন, জাতীয়তাবাদ বিসর্জন না দিয়েও কিভাবে আন্তর্জাতিক পরিবেশ গড়ে তোলা যায়? জাতীয়তাবাদকে বিসর্জন না দিয়েও আন্তর্জাতীয়তাবাদের পরিবেশ গড়ে তোলা সম্ভব।
আন্তর্জাতিক ক্ষেত্রে যদি প্রতিটি জাতি নিজেদেরকে একটা যৌথ পরিবারের সদস্য বলে মনে করে, তখন ক্ষুদ্র, বৃহৎ, দুর্বল, শক্তিশালী সব রাষ্ট্র কেউ আর নিজেকে শত্রু হিসাবে মনে করবে না। তখন জাতীয়তাবাদ বিসর্জন না দিয়েও আন্তর্জাতিকতাবাদের পরিবেশ গড়ে তোলা যায়। তবে এটা মনে করতে হবে, সবসময় নিজেদেরকে একটা যৌথ পরিবার বলে মনে করতে হবে। এই যৌথ পরিবার মনে করার মধ্য দিয়ে কোনো হিংসা বা কোনো দেশ থাকবে না, তখন সেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদে পরিণত হতে পারে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। 2 নম্বরের কোশ্চেন, এগুলা ভালো করে পড়বে, শুনবে, তোমাদের উপকারে লাগতে পারে। আচ্ছা, এই আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।